ইস্পাহানে নিউজ আওয়ার এক্সট্রা। আজকের এই দিনে অর্থাৎ 8ই মার্চ এলে আমরা নানা রকমের কথা বলি এবং একই হয়তো শোনায় প্রতি বছরই, নারীরা আর বসে নেই, নারী আর এখন বেরিয়ে এসেছে, আর জগতের যত সব কল্যাণকর কাজ তার অর্ধেক নারী করিয়াছে ইত্যাদি। কিন্তু বাংলাদেশের মানুষ এখন এসবের ঊর্ধ্বে, তাদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার যে অভিজ্ঞতা এবং বাংলাদেশ যেভাবে আসলে উন্নয়নশীল দেশের খাতায় নাম উঠিয়েছে, সেখানে নারীর অবদান নিয়ে আর নতুন করে কিছু বলাই বাহুল্য। আমরা তাই আজকে বিশ্ব নারী দিবসে অন্যভাবে সেলিব্রেট করতে চাই। আজকের শিরোনাম রেখেছি নারী দ্য বস। নারী দ্য বস এই শিরোনামে আমরা প্রতিনিধিত্বশীল কয়েকজন বসকে সম্মানিত করবার চেষ্টা করেছি আজকের এই অনুষ্ঠানে। বরং আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আগে থেকে যারা সংযুক্ত হয়েছেন দূর থেকে এবং স্টুডিওতে এসেছেন, অল্প কয়েকজন, কিন্তু এটাই যদি কেউ হিসেব করেন যে মাত্র এই কয়েকজন, মোটেও নয়, তারা অনেকের হাজার হাজার লক্ষ লক্ষ এই বসদের প্রতিনিধিত্ব করছেন। পরিচয় করিয়ে দেই, স্টুডিওতে আছেন মিফতাহুল জান্নাত হীরা। শিক্ষা এবং চাকরি ক্ষেত্রে সাফল্যের জন্য তিনি জয়িতার সম্মাননা আজকে পেয়েছেন, সম্মাননা গ্রহণ করেছেন আজকে। সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য জয়িতা সম্মাননা প্রাপ্ত অঞ্জনাবালা বিশ্বাস, তিনিও আছেন স্টুডিওতে। আমরা সরাসরি যুক্ত হয়েছি জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাসিমা বেগমের সঙ্গে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর সাদেকা হালিম। আমরা পঞ্চগড়ের জেলা প্রশাসককে পেয়েছি ডক্টর সাবিনা ইয়াসমিন। কোটচাঁদপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পিঙ্কি খাতুন আমাদের সঙ্গে আছেন। আয়েশা সিদ্দিকা, যিনি খুব আলোচনার শীর্ষে ছিলেন কয়েকদিন আগে, যিনি নারী কাজী হওয়ার জন্য পরীক্ষা দিয়েছেন এবং সেটার জন্য রিট করেছেন। এই জায়গায় কেন নারীদের অবস্থান নেই, অর্থ সুযোগ নেই, সেটা নিয়ে আমাদের কদিন আগে অনুষ্ঠানেই আয়েশাকে আমরা পেয়েছিলাম। কৃতজ্ঞতা অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আরও অনেকেই হয়তো যুক্ত হবেন। নারী দ্য বস আজকে শুরু করব যেই জাতীয় অনুষ্ঠান, অর্থাৎ আজকে নারী দিবসের প্রধান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যে কথা বলেছেন অনেকটা একই রকম শোনায়, যে যোগ্যতা দিয়েই নারী তার অবস্থান তৈরি করেছে। এখানে কোনো দিবস, এখানে কোনো গ্রেস, এখানে কোনো মাইলেজ, অর্থাৎ প্রধানমন্ত্রী নারী, বিরোধী দলীয় নেতার নারী বা স্পিকার নারী, সেই সব কারণেই যে নারীরা এই বসের জায়গাগুলো নিয়েছে তা নয়, তাদের যোগ্যতা দিয়ে নিয়েছে। যেটা খুব মজা করে আমরা অনেকেই বলি যে খেলায় জিততে হলে যখন পুরুষদের লাগে 2 গোল, তখন নারীদের আসলে 4 গোল দরকার হয়। 4 গোল কেন, 40 গোল দিয়ে এই সব বসেরা এখন বসের জায়গায় বসে আছেন। তাদের অভিজ্ঞতা শুনবো। প্রথমে একটু রিপোর্টটা দেখে নেই। করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব, আন্তর্জাতিক নারী দিবসের এবারের প্রতিপাদ্য। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিনটি উদযাপনের নানা আয়োজন। বাংলাদেশ শিশু একাডেমিতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এ আয়োজনে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে 5 সংগ্রামী নারীকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জয়িতা পদক দেয়া হয়, যাদের কেউ শিক্ষা ও চাকরি, সমাজ উন্নয়ন, অর্থনৈতিক সফলতা, কেউ বা সফল জননী কিংবা 71-এ নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন। যারা ভেঙে পড়েনি, এরই মধ্যে কষ্ট করে তারা দাঁড়িয়েছে সমাজে। কেউ সন্তানকে মানুষ করেছেন, কেউ নিজের পায়ে দাঁড়িয়েছেন। সেই ধরনের জয়িতাদের খুঁজে এনে তাদের পুরস্কৃত করেছেন। আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের অনেক অবদান রয়েছে, যা আমাদের স্বাধীনতা অর্জনকে ত্বরান্বিত করেছিল। নারীর অধিকার নিয়ে বঙ্গবন্ধুর যে চিন্তা ভাবনা ছিল তা পদে পদে বাধাগ্রস্ত হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রচলিত প্রথা ভেঙে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে তার সরকার। উন্নয়ন নীতিমালাটা 98 সালে এটা আমরা গ্রহণ করি। দুর্ভাগ্যের বিষয় হলো 2001 সালে বিএনপি জামাত জোট যখন ক্ষমতা আসে,
তখন এটা সংশোধন করে নারীর অনেক অধিকার খর্ব করে দেওয়া হয়। অনুষ্ঠানে তুলে ধরা হয় ইসলামের ইতিহাসে নারীর অবদানগুলো বঙ্গবন্ধুর লিখনীতে কিভাবে উঠে আসে সে বিষয়টিও। মুসলমান মেয়েরা পুরুষদের সাথে যুদ্ধক্ষেত্রে যেত, অস্ত্র এগিয়ে দিত, আহতদের সেবা শুশ্রূষা করত। হজরত রসুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হজরত আয়েশা সিদ্দিকা নিজে বক্তৃতা করতেন, দুনিয়ায় ইসলামী নারীর অধিকার দিয়েছে। এই সময়ে নারীর অধিকার আদায় সম্ভব কিভাবে পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী। নারীদের অধিকার দাও, নারীদের অধিকার দাও বলে যে শুধু চিৎকার করা আর বলা আর বক্তৃতা দেওয়া, এতে কিন্তু অধিকার আসে না। অধিকারটা আদায় করে নিতে হবে, আদায় করবার মতো যোগ্যতা অর্জন করতে হবে, আর সেই যোগ্যতা আসবে শিক্ষা দীক্ষা প্রশিক্ষণের মাধ্যমে। একে আজাদ, এটিএন নিউজ, ঢাকা। আজকে নারী দ্য বস যারা আছেন আমাদের সঙ্গে, একেবারে প্রথম বস তার কাছ থেকে প্রথমে শুনবো। খুলনা উত্তর ডুমুরিয়ার RRGGT মিলনী বালিকা বিদ্যালয়ের একেবারে প্রতিষ্ঠাতা অধ্যক্ষ। তিনি 2006-এ রিটায়ারমেন্টে গেছেন, অবসরে গেছেন। আর মুক্তিযুদ্ধে তার যে অবদান, মুক্তিযোদ্ধাদের সঙ্গে সহযোগিতা করেছেন এবং নির্যাতনের শিকার হয়েছেন, রাজাকাররা তাকে, পাক বাহিনী তাকে তুলে নিয়ে গেছে। তারপরেও পিছু হটেননি, দমে যাননি। 38 বছর তার শিক্ষকতার অভিজ্ঞতা। একটু সরাসরি বাকিটুকু শুনবো অঞ্জনা বালা বিশ্বাসের কাছ থেকে। আমি অঞ্জনা বালা বিশ্বাস, খুলনা ডুমুরিয়া। আমি 1958 সালে প্রাথমিক বিদ্যালয় থেকে পাশ করার পরে হাই স্কুলে যেতে চাইলে গ্রামের লোকে বা আমার পরিবারের যৌথ পরিবার ছিল, কেউ আমাকে অনুমোদন দেয়নি, কেউ সহযোগিতা করেনি। কেবল আমার মাই আমাকে উৎসাহ জুগিয়েছিলেন। আর আমার প্রতিজ্ঞা ছিল যে আমার বড় ভাইয়েরা, চাচাতো ভাইয়েরা যদি লেখাপড়া শিখতে পারে তাহলে আমি মেয়ে হয়ে কেন পারবো না, যেহেতু আমরা 5টা বোন মাত্র। আমি অবশ্যই তাদের ঊর্ধ্বে যাওয়ার চেষ্টা করলাম। বাবা প্রাইমারি শিক্ষক ছিলেন, আমার প্রতিজ্ঞা ছিল আমি হাই স্কুলে শিক্ষিকা হব, প্রধান শিক্ষিকা হব, এবং আমার অঞ্চলের মেয়েরা যে নির্যাতনের শিকার, তারা স্কুলে যেতে পারে না, প্রাইমারি পাশ করার পরে শ্বশুরবাড়ি যেতে হয় অল্প বয়সে, তারা অল্প বয়সে সন্তানের মা হয়ে পড়ে এবং অসুস্থ হয়ে পড়ে ইত্যাদি, আমাকে খুব পীড়া দিত। আমি হাই স্কুল থেকে 63 সালে, কাছারিবাড়ি হাই স্কুল থেকে 63 সালে মাধ্যমিক পাশ করি এবং আমার অঞ্চলে কোনো কলেজ না থাকায় আমি দুরান্ত সেই জল কাদা ভেঙে নড়াইল ভিক্টোরিয়া কলেজে গিয়ে ভর্তি হই। ওখানেই থাকতাম, কলেজের পাশেই একটা লজিংয়ে। ওখানে থেকে আমি 66 সালে উচ্চ মাধ্যমিক পাশ করি। তারপরে আবার কিছুদিন শিক্ষকতা করি। যেহেতু আমরা খুব গরিব ছিলাম, বাবা মাত্র প্রাইমারিতে 26 টাকা বেতনে চাকরি করতেন। যৌথ পরিবার, কষ্ট, আমাদেরকে পৃথক করে দেওয়া হয়, বিয়ে পড়ার সুযোগ দিতে চায় না। আমার মা বাবা ধান চাউলের ব্যবসা করতেন আমার জন্যই কেবল। তো আমার বোনগুলো সহযোগিতা করতো একাত্মভাবে, তারা আমার মাকে সাহায্য করতো। বাবা দৌলতপুর নিয়ে ধান মাড়াই করে বিক্রি করে দিতেন। তার যে উদ্বৃত্ত অর্থ দিয়েই আমি লেখাপড়া শিখেছি এবং খুব কষ্টে, যার জন্যই আমার প্রতিজ্ঞা আমি সেই সফল হয়েছেন। হ্যাঁ, সাফল্য লাভ স্কুল অবশ্যই করব। এবং আমি নজরুল ইসলামের নারী কবিতা তখন আবৃত্তি করতাম এবং বেগম রোকেয়াকে আমি সম্মান করতাম, তার প্রতি অনুসারী হয়ে উঠলাম। আমি মাধ্যমিক পাশ করে, উচ্চ মাধ্যমিক পাশ করলে এবং 67 সালে আমি সিভিল ডিফেন্স প্রশিক্ষণ গ্রহণ করলাম। তাতে ফার্স্ট এইডের প্রশিক্ষণটা আমার ছিল। আমি বিএ পাশ করার পরে 71-72-এ আমি বিএড পাশ করলাম। আমি ফুলতলা, যেটা এখন 71-এ মুক্তিযুদ্ধে আপনি অংশ নিয়েছেন, সেই অংশটুকু। 70 সাল থেকে ফুলতলা, যেটা এখন সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, ওই স্কুলেরই আমি প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষিকা। এবং আমার স্বামী এবং আমি নিজে বাড়ি বাড়ি ছাত্রী কালেকশন করে ওইখানে প্রথম খুঁটিপুঁতে স্কুল প্রতিষ্ঠা করলাম। এবং আমার সাথে সাথে পার্শ্ববর্তী আরও অভিভাবক মহল সাড়া দিলেন। আমি সেখানে 5 বছর শিক্ষকতা করলাম
এবং পরবর্তীতে জোর করে আমাকে গ্রামে নিয়ে আসলো। কিন্তু এই সময় যে 70 সালে যে গণ অভ্যুত্থান হলো, আমি ওই ফুলতলাতে থেকেই মুক্তিবাহিনীর সঙ্গে যখন শুনলাম যে মুক্তিবাহিনী এসে গেছে দেশে, আমার বুকে প্রাণের সঞ্চার হলো যে এইবার বাঁচার পথ পাওয়া গেল, আর একটা কাজ পাওয়া গেল অন্তত দেশের সেবা করবার মতো। আমি তাদের সাথে গোপনে যোগাযোগ রাখতাম, আমরা স্বামী স্ত্রী দুজনেই তাদের খাদ্য সরবরাহ করতাম। যেহেতু ফার্স্ট এড প্রশিক্ষণ দেওয়া ছিল আমার, আমি তাদেরকে প্রাথমিক চিকিৎসাটা আমার বাসাতে করতাম। এমনকি গোপনে আমার গ্রামের বাড়ি রূপরামপুরে নিয়েও তাদেরকে গুলিবিদ্ধ যারা, তাদেরকে সেবা শুশ্রূষা করে গোপনে গোপনে তাদের সুস্থ করে বাড়ি পৌঁছে দিতাম। এগুলো করার ফলে যখন আস্তে আস্তে প্রচার হয়ে গেল, তখন পাক বাহিনী রাজাকাররা আমাকে বাসা থেকে তুলে নিয়ে যায়, আমার স্বামীকেও তুলে নিয়ে যায়, তাকে আটকে রাখে গুলি করবার জন্যে। আমাকে তারা পাশবিক নির্যাতন করে, যেটা শ্লীলতাহানি করে, যেটা বলতে গেলে কষ্ট হয়, বলার কথা নয়, ভাষা হারিয়ে যায়। আমি সেই কয়েকদিন থাকার পরে আমাকে আবার বাসাতে রেখে যায়, আবার কয়েকদিন বাদে আবার তুলে নিয়ে যায়। এমনি করে তখন আমার ছোট্ট ছেলে কাজল আমার কোলে, তাকে আমার বাসাতে আটকে রাখে। আমার বোন সন্ধ্যা রানী বিশ্বাসকে তুলে নিয়ে যায় খুলনায়, সেই ভূতের বাড়িতে পাকখানাদের আস্তানায়। সেখানে তাকে কয়েক মাস পাওয়া যায়নি, পরে অবশ্য গর্ভবতী অবস্থায় তাকে ফিরিয়ে দেয়, মানে তুলে আনা হয়। যাই হোক, এটা বলার কথা না, যদিও আপনারা যেটুক কাটছাট করে দিলে ভালো হয় সেটুক করবেন। আমি একটু জানতে চাই, তারপরে দেশ স্বাধীন হলো, আপনি ডুমুরিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এবং এত কিছুর পরেও আমরা জানি যে এই যে নির্যাতিত নিগৃহীত যারা হয়েছে তাদেরকে সমাজ অনেক সময় গ্রহণ করেনি, এবং ওই রকম একটা প্রত্যন্ত জায়গায় তারপরেও আপনি খুব শক্তভাবে বস, একেবারে প্রধান শিক্ষক হিসেবে দাঁড়িয়ে থাকলেন, এবং সেটা কিভাবে সম্ভব হলো? আমার উপজেলাতে বিএড পাস সেই সময় কোনো মহিলা ছিল না, আমি প্রথম। বিভিন্ন অঞ্চল থেকে আমাকে দেখতে আসতো, কিন্তু আমার চেহারা ছবি যেহেতু সুন্দর না বলতে হয়, সেই জন্য আমাকে চিনত না। আমাকেও অনেকে জিজ্ঞেস করে বসতো অঞ্জনা বালার বাড়ি কোনটা, কে তিনি, বা ইত্যাদি ইত্যাদি। তো আমি তখন আমাকে জোর করে ওখানে প্রধান শিক্ষিকা স্কুল গড়তে হবে, এবং আমারও প্রতিজ্ঞা ছিল আমার মতো কষ্ট যেন অন্য কোনো মেয়েকে না করতে হয়। তাই আমি ফুলতলার মতো জায়গা ছেড়ে আমার গ্রামের সেই RRGGT মিলনী বালিকা বিদ্যালয়ে যে প্রধান শিক্ষিকা পদে নিয়োজিত হলাম, এবং সেখান থেকে আমি ওই গার্লস গাইড, স্কাউট, মানে আসলে আপনি নিজের যোগ্যতা এবং কোনো লোকজনের কোনো বাজে কথা, সামাজিক কোনো করি নাই, কোনো কিছুই তোয়াক্কা করেন নাই। আমরা আজকে বলছি যে নারী দ্য বস আর কি, কিন্তু অনেক সময় বসই তো মানতে চায় না, বলে আচ্ছা অঞ্জনা বালা অথবা দিদি অথবা মাসিমা, এইসব বলে আপনার যে স্ট্রং, আপনি যে শক্ত পোক্ত দাঁড়িয়ে থাকা, অনেক ঝড়ে দাঁড়িয়ে থাকা একটা অনর মানুষ, একটা বাংলাদেশের শক্তি, সেই জায়গাটাতে অনেক সময় ডাকখোঁজের মাধ্যমে তো একটু নরম করে দিতে চায়, সেটা কি কখনো মনে হয়েছে? হ্যাঁ, যথেষ্টবার। গ্রামের সামাজিক ব্যবস্থায় আমাদেরকে একঘরে করে রেখেছিল, কোনো কাজকর্ম আমাদের ডাকতো না। আমি ভয় পাইনি কাউকে, কারণ আমি তো কোনো অন্যায় অপরাধ করিনি, আমি ইচ্ছাকৃতভাবে কোনো দুষ্কর্মে লিপ্ত হইনি। সে আত্মবিশ্বাস আমাকে ছিল। আমাদের পরিবারের আমার বোনকে ফিরিয়ে আনা হলো গর্ভবতী অবস্থায়, তার পরবর্তীতে একটা মেয়ে হলো, সে এখন বড়। আরো অনেক কথা শুনবো, আরো অনেক কথা শুনবো। নাসিমা বেগম, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, আমরা নারী দ্য বস, বস হওয়ার সময় অনেক সময় আমরা জানি যে সম্বোধনটাও অনেকখানি আমাদের যে সমাজে যারা আমাদের সঙ্গে কাজ করেন, সঙ্গে চলেন, অনেকে ছোট্ট একটা ডাকের মাধ্যমে এই চেয়ারটাকে, এই দায়িত্বটাকে একটু ছোট করে ফেলেন। ব্যাপারটা কি একটা লম্বা ক্যারিয়ার আপা, আমি একটু শুনতে চাই এরকমটা কখনো বোধ হয়েছে কিনা? এখন তো অবশ্য উচ্চপদস্থ সকল জায়গায়, এবং সরকারের এটা লিখিত কোনো নির্দেশনা নয়, কিন্তু অলিখিত একটা নিয়ম হয়ে গেছে, সামাজিকভাবে প্রতিষ্ঠিত বিভিন্ন জায়গায় যারা এরকম কর্তৃত্বের জায়গায় আছেন নারীরা,
তারা তারা সকলকেই বসকে স্যার বলতে হয়। আমি স্যার নাসিমা বেগমের কাছে জানতে চাই। অনেক ধন্যবাদ মুন্নি। যে প্রসঙ্গটা তুলেছে, বাস্তবতা হলো যে একজন নারী যখন কর্মজীবী হয় তাকে ওই যে অ্যাড্রেসের যে বিষয়টা, এটা কিন্তু সবচেয়ে বড় সংকটের মধ্যে ছিলাম আমরা। যেমন আজকে এখানে বলতে দ্বিধা নাই যে আমি বেসিক্যালি বিসিএস অ্যাডমিন ক্যারিয়ার অফিসার। আচ্ছা, আমি প্রথমে আগে নারী দিবসের সবাইকে শুভেচ্ছা জানাই নেই। এটা আমাদের জন্য একটা অত্যন্ত গৌরবের সময় যে আর কয়েকদিন পরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। এই সময় আমাদের আজকের এই আয়োজনে আমি একটা সুযোগ নিলাম, সবাইকে শুভেচ্ছা। আর যে বিষয়টি আসছে যে প্রথম নারী হিসেবে যখন আমরা প্রশাসনে ঢুকলাম, আমি কুমিল্লা কালেক্টরেটে আমার প্রথম পোস্টিং হয়। আমি কি বলে অঞ্জনা বালার কথাগুলো শুনছিলাম মন্ত্রমুগ্ধের মতো, অত্যন্ত চমৎকার ভাবে তিনি তার যে দৃঢ়তা, তিনি সেই সময়ে যে গ্রাজুয়েশন করেছেন সেই সময়টাকে দিয়েছেন। আমরা হয়তো তার চেয়ে অনেক পরের আমাদের ক্যারিয়ার, তার যে সময়কে সেই প্রতিকূলতাকে অর্জন করে তিনি যেটা বলেছেন সেজন্য আমি তাকে প্রথমে স্যালুট করি যে না, অত্যন্ত চমৎকার ক্যারিয়ার। তারপরেরটা যেটা আমি এখন আমার প্রসঙ্গে যদি বলি, হ্যাঁ, আমরা যখন প্রথম কুমিল্লাতে গেলাম আমাদেরকে দেখতে আসতো মানুষ, যে প্রথম যে নারী হাকিম, মানে কোর্টে বসছি যে এজলাস ভেঙে পড়ছে, আমরা তো প্রফেশনাল হিসেবে এজলাসে প্রথম যে উঠলাম, তো তখন তো ইয়ে হয় নাই, এসডিও সিস্টেম ছিল, এসডিএম কোর্ট করতেন, ওনার সাথে পাশে বসে মানে প্র্যাকটিক্যাল লেসন লার্ন করা, কোর্টে বসা, কোর্টের। তো স্যার বলতেছিলেন যে কি ব্যাপার আজকে এত ভিড় কেন এরকম। তারপরে দেখলাম কি ওই স্যার ডাকতে বড়ই কষ্ট সবার, আমাদেরকে আপা, ছোট আপা, বড় আপা, এটা চলতেছে কোনোভাবে সাকিব সাহেব যে কাউকে বলা যাচ্ছে না যে না আমরাও একজন স্যার। অন্য ছেলেরা আমাদের সাথে যারা ছেলেরা জয়েন করেছে সবাইকে ছাদ ডাকে, আমি আর আমাদের আরেকজন কলিগ, আমার দুইজন আমরা লেডি কলিগ জয়েন করলাম, আমাদেরকে একজন বড় আপা একজন ছোট আপা। আর কি করা যাবে, এরকম প্রথম আস্তে আস্তে এই বেড়াজাল ভাঙতে আমাদের মোটামুটি সময় লাগছে। একটা পর্যায়ে আমি যখন ইয়েনো দেখলাম, আমি টাঙ্গাইল সদরের ইয়েনো, তো এরকম আবার আমি বললাম যে কেন, আমার আগে যিনি ছিলেন তাকে কি ডাকতেন, বলে স্যার উনি তো ছেলে মানুষ। আমি ছেলে মানুষ হলে স্যার ডাকলে আপনি তো প্রতিষ্ঠানকে ডাকবেন, আপনি ব্যক্তি নাসিমাকে তো ডাকতেছেন না, আপনি পদটাকে অ্যাড্রেস করেন। আমরা করতে করতে আমাদের এস্টাবলিশ করতে হয়েছে। স্যার আমি কিন্তু আপনার আরো গল্প শুনতে চাই। স্যার নাসিমা বেগম, আমি আপনার আরো এই গল্প এবং অভিজ্ঞতা আরো শুনতে চাই। কিন্তু যখন আমরা এরকম একটি অনুষ্ঠান করছি, অনেকেই আবার জানি যে যারা ফেমিনিজম ইত্যাদি নানান নিয়ে সমাজ বিজ্ঞানী, অনেকেই হয়তো বলবে যে কেন আসলে যে নারী হিসেবে যে যোগ্যতর জায়গায় গেছি, কেন এই ফেমিনিন ব্যাপারটা আমরা মেনে না নিয়ে বলছি পদটাকে স্যারই বলতে হবে, এটা তো পুরুষালী একটা শব্দ। আমি অধ্যাপক ডক্টর সাদেকা হালিম, সমাজবিজ্ঞানী, স্যার সাদেকা হালিম, একটু এটার ব্যাখ্যাটা জানতে চাই। অনেকেই নিশ্চয়ই এটাকে অন্যভাবে, আমি জানি ইতোমধ্যে সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠে যাচ্ছে যে কেন আমরা স্যার শুনতে চাই, কেন আমরা গর্বিত নই এই নারী হিসাবে চেয়ারটিতে বসে একটা নারী পদবী গ্রহণ করতে। ধন্যবাদ মুন্নি, আমি আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানাচ্ছি আপনার মাধ্যমে। বিষয়টা হচ্ছে যে আসলে নারীকে আমরা মানুষ হিসেবে দেখছি কিনা, কিন্তু আমরা নারীকে কিন্তু মানুষ হিসেবে না দেখে নারী হিসেবে দেখছি, এবং পুরুষের অধস্তন হিসেবে দেখছি, দ্বিতীয় শ্রেণী নাগরিক হিসেবে দেখছি। যখন নারী একটি সিদ্ধান্ত নেওয়ার একটি জায়গায় উপনীত হচ্ছে, অর্থাৎ একটা বড় আমি বলবো যে জায়গায় প্রতিষ্ঠিত হচ্ছে, আমি ক্ষমতার শব্দটা ব্যবহার করতে চাই না, কেননা নারীর ক্ষমতায়ন মানে না যে নারীকে আমি ম্যাডাম বলবো না স্যার বলবো না আপা বলবো। ম্যাডাম যেটা আমাদেরকে সাধারণত বলা হয়, কিন্তু বর্তমানে আমাদের ছাত্রছাত্রীরা আমাদেরকে ম্যাম ডাকছে, তারা আর আমাদেরকে ম্যাডাম ডাকছে না। ম্যাডামটা খুব পোলাইট, সফিস্টিকেটেড ওয়েতে, এবং এটা আর কি একটি
আমি মনে করি যে এটা কলোনিয়াল একটি ওয়ার্ড, সেই সময় থেকে এটা এসছে। আর স্যার যেটা, যখন আমি আপার মতো একটু বলতে চাই না, আপার মতো যে আমি যখন তথ্য কমিশনার ছিলাম 5 বছর এবং রাষ্ট্রের সাথে সরাসরি কাজ করার সুযোগ পেয়েছিলাম, তখন আমাকে প্রথম স্যার ডাকা হয়েছিল। তো স্যার ডাকতেন এবং আমি খুবই অস্বস্তি বোধ করতাম, কেননা আমি তো দিনের শেষে একজন শিক্ষক এবং আমি আপা ডাকেই খুবই অভ্যস্ত। কিন্তু আমি বুঝতে পারলাম যে এটা একটা অফিসিয়াল লেবেলিং এবং এটাতে যে স্যার ডাকলেই যে আমাকে খুব গুরুত্ব দিচ্ছে তা নয়। কিন্তু আমি এটা ফিল করতাম যে আমাদের সমাজে এবং পিতৃতান্ত্রিক সমাজে আমাদের ব্যুরোক্রেসি যেভাবে ওয়ার্ক করে, এমনকি আমরা শিক্ষকদের মধ্যে যে ব্যুরোক্রেসিটা ওয়ার্ক করে, সেখানে আমাদের নারীদেরকে কিন্তু বারবার প্রমাণিত করতে হয় যে আমি যেটা বলার চেষ্টা করছি স্যার হিসেবেই বলি, আপা, ম্যাম, ম্যাডাম, আর যেটাই আপনি লেবেলিং করেন না কেন, বারবার আমাকে প্রমাণ করতে হয়। যেমন আমাদেরকে যে একটু আগে অঞ্জনা বালা দিদি বলছিলেন যে তিনি অনেক ঝড় ঝঞ্ঝাট পার হয়েছেন, কিন্তু এখনো আমি জানি না ওনার সব ঝড় থেমে গেছে কিনা। কিন্তু আপনার যে আজকে টাইটেলটা নারী দিবস, এটা গ্রহণ করতে কিন্তু খুব কঠিন হয়। বিশেষ করে শুধু যে আমি পুরুষদেরকে বলবো যে তারা নারীকে একজন বস হিসেবে দেখতে অভ্যস্ত নয়, সেখানে নারীরাও কিন্তু হয় না। কেননা এটা হচ্ছে সামাজিকরণের একটা বিষয়, যে আমরা সবসময় দেখেছি হাউস হোল্ড হেড মানে আমার বাবা, তারপরে আমার ভাই, চাচা, মামা, এরপরে অফিসে গেলেই একজন পুরুষ। সেই জায়গায় যখন আমি দেখছি যে নারীকে বসানো হচ্ছে, তখন কিন্তু নারীদের মধ্যেও একটা কেমন যেন একটি সমস্যার সৃষ্টি হয় যে তাকে আমি আসলে কিভাবে বস হিসেবে দেখব। এবং কিন্তু এটা একটা পার্সপেক্টিভের ব্যাপার, এটা সোশ্যালাইজেশনের ব্যাপার, এবং এটা আপনার একটা, আমি বলবো যে আমাদের কমিউনিকেশনের জায়গায় এটা একটা বড় ব্যাপার। যখন একজন নারীকে দেখতে হচ্ছে যে আপনি বসে আছেন, আপনি দেখুন যে এই মুহূর্তে বেশ কিছু বিশ্ববিদ্যালয় শূন্য হয়ে গেছে, যে উপাচার্য নেই, উপাচার্য নেই, কোষাধ্যক্ষ নেই। আমি দেখছি যে নারী শিক্ষকের ছবির জায়গায় কোনো নারী শিক্ষকই নেই। এইটার জায়গায় যে ওই স্যার হিসেবে শুধু ছেলেদেরকে ভাবা হচ্ছে, ওই উপরের পোস্টগুলোতে শুধু পুরুষকে ভাবা হচ্ছে, এবং সেই প্রতিযোগিতায় তারা যেমন করে হোক আসছে। এবং সাংবাদিকতায় আপনাদেরকে বিনয়ের সাথে বলি, এই সাংবাদিকতাগুলো যারা করছেন, সেখানে তারা কিন্তু যোগ্য নারী, যেটা মাননীয় প্রধানমন্ত্রী আজকে বলেছেন যে যোগ্য নারী, মেধার যোগ্যতা, সততা, এই অধিকার কেন দিতে হবে, অধিকার আদায় করে নিতে হবে। তো অধিকার আদায় করার জায়গায় যে মানে প্রতিবন্ধকতাগুলো আছে, সে প্রতিঘাতগুলো নারীদের মধ্যে চলে আসছে, সেটা কিন্তু নারী নিজে নিয়ে আসছে না, সেটা অনেক ক্ষেত্রে নারী পুরুষ সৃষ্টি করছে। সে কারণেই আপনি স্যার বলেও যদি একজনকে বসিয়ে দেন, সেখানেও কিন্তু তাকে কিন্তু নিয়মিত এভরিডে বেসিসে তাকে স্ট্রাগল করতে হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ। আমি জানি অধ্যাপক ডক্টর সাদেকা হালিম এখন আরেকটি অনুষ্ঠানে যাবেন, 1 মিনিটে একটা কোনো শুভেচ্ছা দিয়ে হয়তো যাবেন। উনি আগেই বলেছেন বাংলাদেশ টেলিভিশনে আরেকটি অনুষ্ঠানে যাবেন। আমি শেষ একটা কোনো 5 মিনিট থাকতে পারবো। হ্যাঁ, সাদেকা হালিম একটা শেষ মন্তব্য 1 লাইনে। শেষ মন্তব্য হচ্ছে যে আমাদের বৈষম্য অনেক সূচকে আমাদের হ্রাস পেয়েছে, এবং আমি মনে করি যে মুজিব বর্ষের অঙ্গীকার হতে হবে যে নারীকে সম্মান করতে হবে। এই যে ধরুন আপনার গণমাধ্যমে নারীকে নিয়ে যখন খবর করা হয়, ধরেন তার সাথে একটা পুরুষও সেই কাজে সম্পৃক্ত, দেখা যাচ্ছে নারীর ছবিটা চলে আসছে। কেন বাবা, তোমরা তাহলে সেই পুরুষের ছবিও দাও, যদি তোমরা মনেই করে থাকো এই বিষয়টি বা ঘটনাটা ঘটেছে। যাচাই বাছাই করা হচ্ছে না। নারী কিন্তু এখন আপনি বলতে হবে যে এই যে রেভলিউশনটা আসছে, চতুর্থ বিপ্লব, এখানে নারী কিন্তু প্রযুক্তিরও অনেক প্রতিঘাতের শিকার হবে, তথ্য প্রযুক্তির। সে কারণে নারীর যে বৈষম্যটা সেখানেও কিন্তু হচ্ছে। সেখানে আমি বলবো বিনয়ের সাথে যে আমাদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং তথ্য প্রযুক্তিগত যে বৈষম্যগুলো, সেগুলো যেন আমরা সঠিকভাবে আমরা দেখতে পারি, এবং সেই গুরুত্ব বিবেচনা করে নারীকে কিন্তু তার অধিকার আদায় করে নিতে হবে। আমি আবার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। নারী দ্য বস। রাত 10টার সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছিলাম। ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রায় আছি আজ বিশ্ব নারী দিবস উপলক্ষে বিশেষ আয়োজন নারী দ্য বস। একটা বিরতির পরে ফিরছি।
ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রায় নারী দ্য বসদের গল্প আমরা শুনছি আজকের বিশ্ব নারী দিবসে। স্টুডিওতে অঞ্জনা বালা বিশ্বাস এবং মিফতাহুল জান্নাত হীরা আছেন। আমাদের সঙ্গে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাসিমা বেগম আছেন। অধ্যাপক ডক্টর সাদেক হালিম কথা বলছিলেন এতক্ষণ। শায়লা ফারজানা যুক্ত হবেন কিছুক্ষণের মধ্যে। ডক্টর সাবিনা ইয়াসমিন আছেন, পঞ্চগড়ের জেলা প্রশাসক, এবং কোটচাঁদপুর উপজেলার পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পিঙ্কি খাতুন আছেন। আমরা আয়েশা সিদ্দিকাকেও পেয়েছি। আগে একটু শুনে নেই মিফতাহুল জান্নাত হীরার গল্প। শিক্ষা এবং চাকরি ক্ষেত্রে সাফল্যের জন্য জয়িতা সম্মাননা পুরস্কার পেয়েছেন হীরা এবং হীরার আরো 2 বোন, অর্থাৎ হীরার পরিবারের আরো 3 জন দৃষ্টি প্রতিবন্ধী। হীরা এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগে পড়াশোনা করছেন। ব্রেইলের যেই বইগুলো ছাপা হয় সেগুলোর প্রুফ রিডিং এর কাজ করেন, আরো অনেক কাজ করেন। বস মিফতাহুল জান্নাত হীরা, এই বসিং করার সময় কি কি অসুবিধা হয়? মানে তো সবাই কর্মক্ষেত্রে আসলে এরকমটা পাইনি এখনো। আচ্ছা, একটু জোরে বলতে হবে। বসিং এর বিষয়টাই যদি আমি বলি প্রথমে, তাহলে এরকম বিষয়টা আমি জানি, আমি যে অফিসে কাজ করি সম্মিলন ফাউন্ডেশন, সেখানকার যারা বস তারাও এই প্রোগ্রামটা দেখছেন, কিন্তু প্লিজ কিছু মনে করবেন না, আমি বিষয়টি শুধুমাত্র নারী ক্ষমতায়নের ক্ষেত্রেই বলছি। যে আমি যখন বই প্রুফ রিডিংয়ের জন্য যাই, 2018 সাল থেকে আমি সেখানে কাজ করি। প্রত্যেক বছরই বিভিন্ন সময় যেতে হয়। এক কথায় বলা যায় যে মোটামুটি আমি ওখানে এই পোস্টটাতে পার্মানেন্টলি আছি, কিন্তু আমার সাথে যারা কম্পিউটারে বসেন অথবা কালির বই নিয়ে বসেন তারা কিন্তু চেঞ্জ হয়ে যান। একবার এক একজনকে আমার সাথে পাই। সেই ক্ষেত্রে আমাদের অফিসের যে অফিস সহকারী একটি ছেলে আছে, সে অবশ্য ছোট, আমি জানি না সে বুঝেই করে কি না বুঝেই করে, কিন্তু আমার সাথে যখন যিনি নতুন একজন করে যুক্ত হন তাকে কিন্তু ঠিকই স্যার বলছে। আবার তিনি যেই ধরনের অর্ডার বা যেটাই হোক ওকে করে সেটা খুব মানে মনোযোগ সহকারে শোনে, সেটা পালন করে, তাকে ভয় পায়। আর আমি যখন যাই তখন এই জান্নাত আপু আসছেন, জান্নাত আপু দেরি হলো কেন, বা মানে ওই আমার বস, এরকম একটা কিছু হয়। আর কোনো কথা বললে মানে আমি ওর জান্নাত আপু, আচ্ছা, এই ধরনের প্রবলেমগুলো হয়। আর আমার কাজের পরিসর তো খুব স্বল্প, আসলে এই বস মানা বা না মানা এই অভিজ্ঞতাটা আপাতত এতটুকুই। আরেকটা আছে, আমি কিছুদিন আগে একটা হস্তশিল্প প্রশিক্ষণের প্রজেক্ট পেয়েছিলাম, বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির পক্ষ থেকে এটা দেওয়া হয়েছিল। আমি পুঁতির তৈরি বিভিন্ন জিনিস সম্পর্কে আমার অভিজ্ঞতা আছে। আমি 3 জন নারীকে সেই প্রশিক্ষণটি দিয়েছিলাম। সরি, 3 জন নারী নয়, 2 জন নারী 1 জন পুরুষ। তো সেখানে দেখা যায় যে আমার অনেক জুনিয়র একটা মেয়ে আছে, ছেলেরা তো বস মানতে চায় না, তারা একটু মানে ঠাট্টার ছলে, হ্যাঁ ম্যাডাম কি খাওয়াবেন বা এরকম কিছু, ম্যাডাম দেখেন হলো কি না। কিন্তু ওই যে মেয়ে আমার সাথে আছে সেও তো মানে না। আসলে এখানে বলার জায়গাটা নেই, আমাদের ব্যবস্থাটাই এরকম। আমার এতটুকুই অভিজ্ঞতা বস সম্পর্কে এতটুকুই অভিজ্ঞতা। হ্যাঁ, নাসিমা বেগম যোগ করবেন কিনা? তারপরে আমি ডিসি সাহেবের কাছে যাব। এখানে আসলে যোগ করার বিষয় কি, বিষয়টা বাস্তবতা যেটা হলো, যেমন বাসাতে এখানে বলতে দ্বিধা নাই, যেমন আমরা হাজবেন্ডরা 2 জনই সমপর্যায়ে চাকরি করেছি। যেমন আমার কাজের ছেলে মেয়েরা যারা আছে এরা কিন্তু মনে করে না যে আমি এরকম একটা পদে অধিষ্ঠিত আছি। ওদের কাছে তো আমি আম্মু, আমার হাজবেন্ড তো আব্বু ডাকে, সেটা বড় কথা না, তার সব কথাকে যে গুরুত্ব পায় আমার কথাকে আমি মনে করি। দেখছি যে অনেক ক্ষেত্রে দেখা গেল যে না, আমি এত হাসতাম যে আমাদের যে মানে নারীর যে পরিচয় অ্যাকচুয়ালি আসলে হয় কি, নারীদের আসলে একদম বাস্তবতা যেটা, সেটা হলো 2টা রূপ। সেটা হলো যে একটা, যেমন আমরা কর্মস্থলে এক রকমের, বাসা বাড়িতে এক রকমের, এবং আমাদের যেমন পরিবার পরিজন সবকিছু মিলিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় কি ওই সবার কাছে, এখন যেমন আমি
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। এখন কিন্তু আমার মাঝে আর আমি বস, স্যার, ম্যাডাম, আপা কিছুই মাথার মধ্যে আর নাই। এখন কিন্তু আমি আসলে এগুলো নিয়ে আর ভাবিও না, চিন্তাও করি না। কিন্তু একটা সময় আমরা রিয়েক্ট করতাম, এটা বাস্তবতা। যে করতাম এই জন্যই যে পদটাকে মূল্যায়ন করার জন্য, নারীকে তার সেই মর্যাদার আসনে অধিষ্ঠিত করার জন্যই আমাদের মূলত এই বিষয়টা ছিল। আমাদের চিন্তা চেতনা এই জিনিসটা ছিল যে আদারওয়াইজ দেখা যেত কি আমাদের এই সাবিনারা এইভাবে কাজ করতে পারতো না। আমরা যেহেতু প্রথম ছিল, আমরা যদি এস্টাবলিশ করার চেষ্টা না করতাম তাহলে প্রশাসনে নারীর আশা এবং নারীকে টিকে থাকাটা কষ্টকর হয়ে যেত। তো সেই চ্যালেঞ্জটাতে আমরা মনে করি যে উতরে যেতে পেরেছি। আর উনি যে কথাটা বলেছেন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ হিসেবে, আমি মনে করি তারপরে যথেষ্ট যোগ্যতার পরিচয় দিয়েছেন। আর এরকম কম বেশি বাধা অতিক্রম করে আমরা আমাদের সফলতার জায়গায় পৌঁছবো। আমি একটু ডিসি পঞ্চগড়ের কথা শুনতে চাই। ধরিয়ে দিয়েছেন কিছুটা নাসিমা বেগম যে প্রথম থেকে রিয়্যাক্ট করেছেন বলে সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তার একেবারে প্রশাসনের প্রথম ধাপ থেকে সর্বোচ্চ ধাপ পর্যন্ত সব সময় সব জায়গায় কাজের অভিজ্ঞতা, রিয়্যাক্ট করা, কোথাও যদি সংশোধন দরকার হয় সেটাও করেছেন বলেই আজকে পঞ্চগড়ের ডিসির পদটাকে একটু অন্যরকম হয়েছে, অভিজ্ঞতাটা কি অন্যরকম হয়েছে শুনতে চাই সাবিনা ইয়াসমিনের কাছ থেকে। অনেক ধন্যবাদ জানাচ্ছি মনি সাহা, আমার খুব প্রিয় মানুষ। তো যে কথাটি আসছে আজকে নারী দা বস, মানে যখনই আপনি এটা উচ্চারণ করলেন তখনই আসলে আমরা চিন্তার খোরাক পেলাম যে আমরা কি কথা বলতে যাচ্ছি সম্ভবত এই ফোরামে। তো তার আগে যেহেতু আমরা আজকে মুজিব বর্ষ পার করছি এবং আনুষ্ঠানিকভাবে আজকে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন হচ্ছে, তো আমি একটু সুযোগ নিতে চাই আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে আমরা একটু আনুষ্ঠানিকভাবে স্মরণ করছি শ্রদ্ধাবনত চিত্তে। এবং আজকের দিবসের জন্য এই স্মরণ করাটা অনেক বেশি প্রাসঙ্গিক। একদম, কারণ একে তো প্রথমত মুজিব বর্ষ, দ্বিতীয়ত নারী দিবস। এবং এই নারী দিবস যেটি আমাদের সবার শুরুতে অঞ্জনাদির কথা শুনছিলাম, আমার খুব ভালো লাগছিল। আমার নিজ জেলা খুলনা, সেই খুলনার বীর মুক্তিযোদ্ধা অঞ্জনাদি, তার কথা শুনছিলাম এবং সত্যি সত্যি আমার গায়ের রং খুব মানে খারাপ হয়ে উঠছিল। আমি এভাবে বলছি আসলে কারণ আমার বাবা শহীদ মুক্তিযোদ্ধা। আমরা ওই পরিবারের সদস্য হিসাবে আসলে এই ধরনের যে গল্পগুলো যখন শুনি তখন এটা আমার কাছে গল্প থাকে না, এটা জীবনের একটা অংশ হয়ে যায়। তো আসলে কিন্তু আজকের যে দিবসের অতিথি, আমার মনে হয় যে অঞ্জনাদি যিনি এখানে আছেন তিনি আসলেই এই নারীদা বস তো তিনিই। আর বসের কথা উঠে জাতির পিতার কথা কেন বললাম, দেখেন এই যে অঞ্জনাদি তার অত্যাচারের কথা, বিভীষিকার কথা তিনি কিন্তু একটা পর্যায়ে বলতে গিয়ে একটু বিব্রত বোধ করছিলেন। তো আমরা জাতির পিতাকে আসলে সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করি, কারণ 1972 সালে এই মুক্তিযুদ্ধের পরপরই তিনি নারী পুনর্বাসন বোর্ড গঠন করেছিলেন। এবং এই যে আমাদের যাদের আমরা বীরাঙ্গনা বলছি, আমাদের শ্রদ্ধেয় মা বোনেরা যারা আত্মসম্মান বিলিয়ে দিয়েছিলেন এই দেশমাতৃকার জন্য, তাদেরকে একটা সময় বঙ্গবন্ধু বলেছিলেন যে তারা আমার কন্যা, এবং যখন তাদেরকে বিয়ে দিবে তখন বলেছিলেন যে তার ওই মেয়ের বাবার জায়গায় আমার নাম লিখো, কারণ ওই মেয়ে তার পারিবারিক স্বীকৃতিটা এখন পাচ্ছে না। তো কাজেই আমরা নারী দিবসের এই যে চিন্তা, প্রাগ্রসর চিন্তার জন্য আমরা জাতির পিতার প্রতি অবশ্যই শ্রদ্ধাবন্ত চিত্তে তাকে আগে স্মরণ করি, তারপর আমরা অন্য কথা বলি। ডক্টর সাবিনা, আপনি অন্য কথা যাবেন, তার আগে একটা ঠিক জুৎসই একটা জিনিস একটু দেখিয়ে নিতে চাই। এটি নিউজের একটি ক্যাম্পেইন শুরু হলো আজকে জাতির পিতার জন্মশতবর্ষে, বাংলাদেশের যখন 50 হচ্ছে সেই সময় এই পদ বেয়ে আমরা এখন উন্নয়নশীল দেশের খাতায় নাম লিখিয়েছি। আমাদের এই দেশ, আমরা বলি মাদারল্যান্ড, মাতৃভূমি। এই মাতৃভূমির মায়েদের যে পদচিহ্ন, সকলের যে সাহস, সকলের যে প্রেরণা, এরকম অঞ্জনা বালা বা মিফতা জান্নাত বা একজন নাসিমা বেগম বা শালা ফারজানা, ডক্টর সাবিনা ইয়াসমিন, এরকম হাজারো লক্ষ নাম। আমরা তার মধ্য থেকে 100টি নাম বেছে নিয়েছি, হয়তো সময়ে সময়ে আরও এই নাম যুক্ত হবে। আমরা তাদের সকলকে এই জন্মশতবর্ষে শ্রদ্ধা জানাতে চাই। সেই ক্যাম্পেইনটিও আজকে এটি নিউজ শুরু করলো। একটু ক্যাম্পেইনের যেই প্রোমোটি সেটি একটু দেখাবো, আমি তারপর ডক্টর সাবিনার কাছে অন্য কথায় আসছি, বসের অভিজ্ঞতার কথা শুনছি। বাংলাদেশ আমরা
স্বাধীনতার 50 আর জাতির পিতার জন্ম শতবর্ষে সেই সব শত সহস্র সাহসিনীদের এটিএন নিউজের শ্রদ্ধা। পঞ্চাশে 100। পঞ্চাশে 100-র এই আয়োজনটি সারা বছর ধরেই চলবে প্রতিদিন এটিএন নিউজের পর্দায়। আমরা শুনছিলাম ডক্টর সাবিনা ইয়াসমিনকে, বস, নারী দা বস। হ্যাঁ, বস মুন্নি সাহা, আপনার কথার সূত্র ধরেই বলছি। আমাদের একটু আগে কথা বলছিলেন আমাদের পরম শ্রদ্ধেয় সাবেক সিনিয়র সচিব এবং জাতীয় মানবাধিকার কমিশনের সম্মানিত চেয়ারম্যান নাসিমা বেগম এনডিসি। তো দেখেন স্যার যে কথাটি বলছিলেন যে শুরুতে তারা যখন এই সার্ভিসে এসেছেন বা মেসটিসি করেছেন, সে সময় ফুল মেসটিসিটা আমরা করতাম, আমিও করেছি একটা সময়। তো সে সময় আমরাও দেখেছি যে যারা লেডি অফিসার ছিলেন তাদেরকে অনেকে এসে মানে নির্দ্বিধায়, অনেক লয়ার রুমে ঢুকে বলতো, আপা আসসালামু আলাইকুম, আজকে একটা হিয়ারিং হবে, কিন্তু পাশেই আমার পরের ব্যাচের যে জুনিয়র ম্যাজিস্ট্রেট বসে আছে তাকে কিন্তু স্যার বলছে। তো এটা আসলে স্যার বলা, ভাই বা আপা, কোনটাতে আমরা কি ফ্লেক্সিবল থাকবো নাকি রিজিড হয়ে যাব, এটা আসলে ডিপেন্ড করে। তো সাদিকা হালিমা বলছিলেন যে প্রথম দিকে কিছুটা অস্বস্তি হলেও পরে কিন্তু তারও মনে হয়েছে যে আসলে এটা একটা প্রফেশনাল অ্যাড্রেস, এটা আর কিছু না। আমরা যখন স্যার অ্যাড্রেস করছি নাসিমা বেগমকে, তখন কিন্তু এই চেয়ারটিকে আমরা অ্যাড্রেস করছি যে যে চেয়ারটি তিনি হোল্ড করছেন। ব্যক্তি নাসিমা বেগম, তিনি আমার অনেক শ্রদ্ধে হতে পারেন, তিনি আপা হতে পারেন, তিনি চাচি হতে পারেন, কিন্তু যখন আমি তার কাছে কোনো প্রফেশনাল কাজে যাচ্ছি তখন কিন্তু ওই চেয়ারের কাছে আমি যাচ্ছি। এই জিনিসটিকে মনে করিয়ে দেওয়ার জন্যই এই যে স্যার বলাটা, এটি এখন আসলে একটা প্র্যাকটিসে দাঁড়িয়ে গেছে। তবে আমি মনে করি না যে কোনো কিছুতে আমাকে খুব বেশি রিজিড থাকতে হবে। আমি আজকে নারী দিবসের একটি আলোচনায় আমি দেখেছি যে আমার ওখানে প্রায় 200 জনের মতো নারী এবং পুরুষ অনেকে বসেছিলেন। অনেকেই আমাকে স্যার অ্যাড্রেস করছেন, অনেকেই বলবো না, একেবারে 99% আমাকে স্যার অ্যাড্রেস করছেন। একজন দেখলাম লেডি, তিনি আপা অ্যাড্রেস করছেন। তো আমার তো এখানে আসলে আমি মনে করি যে আমার রিয়াক্ট করার মতো কিছু নাই, কারণ নাসিমা স্যার যেটা বলছিলেন যে আগে একটা সময় রিয়াক্ট করতেন, এখন কিন্তু আর রিয়াক্ট করছেন না। এটা বয়সের সাথে সাথে মানুষের যে সহনশীলতা, উদারতা, এটাও কিন্তু বাড়ে। আমারও মনে হয়েছে যে ওই ভদ্রমহিলা, তার যে পেরিফেরিটা, তার যে গন্ডিটা, সেটি কিন্তু খুব ছোট একটা বৃত্তের মধ্যে উনি ঘোরাফেরা করেন। আজকে বছরের একটা দিনে তাকে বের করে আনা হয়েছে একটা ফোরাম এবং তাকে কথা বলার জন্য সুযোগ দেওয়া হয়েছে। তো ওই একদিনে তিনি কতটা ফর্মাল হবেন, কতটা তিনি প্রফেশনাল অ্যাড্রেস শিখবেন, কিন্তু একদিনে শেখা যায় না। এটা আসলে দীর্ঘদিনের চর্চার ব্যাপার, অভ্যস্ততার ব্যাপার, যে আমরা মেয়েদেরকে দেখবো এই ভালো ভালো চেয়ারগুলোতে, বড় বড় চেয়ারগুলোতে, আমরা তাদের সাথে প্রফেশনাল কাজে যাব অফিসগুলোতে, তাহলে কিন্তু আমাদের এই যে প্রশাসনিক বা যে প্র্যাকটিস গুলা, সেটা কিন্তু আমাদের মধ্যে আসবে। আমি বলছি যে আমরা যারা এই পদগুলোতে এখন কাজ করছি, আমাদের কিন্তু এটা তৈরি হয়েছে, কিন্তু একেবারে প্রান্তিক পর্যায়ের যে নারী আছেন, যিনি কেবলমাত্র ঘরের বাইরে পা রাখতে শিখছেন, তার জন্য কিন্তু এটা নতুন। তাকেও আমাদের অন্তর্ভুক্তিমূলক যে সমাজের কথা আমরা বলি, সমতার সমাজের কথা বলি, এটা শুধুমাত্র নারী পুরুষের সমতা তো নয়। মনে করি যে শ্রেণী ভেদে যে বৈষম্যটা আমরা দেখি, সেটা জ্ঞানের বৈষম্য, তার জানার বৈষম্য, এই বৈষম্যটাও দূর করা দরকার, এবং সেজন্য সচেতন করার জায়গাটা কিন্তু আমাদেরই। আমরাই তাদেরকে সচেতন করব, তাদেরকে বেশি বেশি আমাদের এ ধরনের কর্মসূচির মধ্যে তাদেরকে অন্তর্ভুক্ত করে, তাদের এই প্রশাসনিক প্র্যাকটিসের সাথে তাদেরকে অ্যাডাপ্ট করে আমরাই তাদেরকে চেঞ্জের জায়গাগুলোতে নিয়ে আসতে পারি, এটা আমি মনে করি। খুবই অসাধারণ। মানে এই নারী দা বস, সব বসেরা যার যার জায়গা থেকে অভিজ্ঞতার কথা বলছেন, কখনো স্যার, কখনো আপা, কখনো আরো অনেক হয়তো পারিবারিক সম্বোধনে সম্বোধিত হচ্ছেন, কিন্তু আসলে তো পজিশন এবং বসের জায়গাটাতে গেছেন। এইটার মাধ্যমে অনেকে তাদের লিমিটেশনের কারণে একটু ছোট করারও চেষ্টা করেন, কেউ কেউ ডেলিভারিটলি করেন, কেউ আবার হয়তো না জেনে করেন। সেই জায়গায় আমরা কোনো আসলে একটা স্ট্যান্ডিং কোনো নিয়ম থাকবে কিনা, এখন তো প্রশাসনে একটা অলিখিত নিয়মই আছে, সেটাকে আরেকটু ফলো করে প্রচার করব কিনা, সেটাই আমাদের আজকের এই নারী দ্য বস আলোচনার বিটুইন দ্য লাইন আমরা একটু চেষ্টা করছিলাম শোনার। ছোট্ট বিরতির পরে শালা ফারজানাকে শুনবো, পিঙ্কি খাতুনকে শুনবো, আয়েশা সিদ্দিকাকে শুনবো।
ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা নারী দ্য বস এই শিরোনামে আমরা কথা শুনছি, বসদের কথা শুনছি। আজকে বসদের প্রতিনিধিত্ব করছেন কয়েকজন এই অনুষ্ঠানে, কিন্তু বাংলাদেশের আজকের এই নারী দিবসের পরিচিত্রটা এরকমই যে বাংলাদেশ যেখানে এগিয়ে গেছে সেখানে নারীর যে অবদান তারা সেই বসের অবস্থানটিতেই আছে। এর বাইরেও কিছু ঘটনা ঘটে, নারীর উপরে নির্যাতন হয়, সেগুলো হয়, কিন্তু তার মানে এই নয় যে আমরা সেই 20 বছর বা 30 বছর আগের একটা জায়গায় আছি। আমরা নারীকে ওইভাবে প্যাম্পার করব যে এখন তারা বসে নেই, এখন তারা দাঁড়িয়ে আছে, সেই জায়গায় হয়তো নেই। সেই বসদের নিজেদের অভিজ্ঞতার কথা বলছেন। আমি একটু পিঙ্কি খাতুনের অভিজ্ঞতা শুনতে চাই। পিঙ্কি, যে কথা বলছিলেন ডক্টর সাবিনা ইয়াসমিন, আমরা সাদেকা হালিমের কথাও শুনলাম, নাসিমা বেগম জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, তিনি বলছিলেন তার একেবারে শুরুর দিককার অভিজ্ঞতা। আপনি যখন এই ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন, সেখানে আপনাকে মেনে নিতে, আপনাকে সম্বোধন করতে, সেখানে এই ধরনের কোনো অভিজ্ঞতার মধ্যে পড়েছেন কিনা পিঙ্কি? আমি একটু জানিয়ে রাখতে চাই, পিঙ্কি আমাদের সেই মানুষটি যিনি ট্রান্সজেন্ডার যে গোষ্ঠী তাদের প্রতিনিধিত্ব করেছেন, তাদের মধ্য থেকে এই একেবারে স্থানীয় পর্যায়ে, স্থানীয় লেভেলে নির্বাচিত হয়ে আসা প্রথম ভাইস চেয়ারম্যান। পিঙ্কি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। নির্বাচনে আসছি, নির্বাচন করার পরে যেহেতু আমি আসছি, নির্বাচনের আগে তো আসতে আমার অনেক ধাপ পেরিয়ে আসার পিছনে অনেক কষ্ট, বাধা, সামনে সবকিছু পেরিয়ে কিন্তু আমি এই জায়গায় আসছি। তারপরেও অনেক মানুষ তো অন্যর মাঝে দিয়েই আমি এখানে আসছি। আমার কোটচাঁদপুর উপজেলার জনগণ আমাকে ওই স্থানটা দিয়েছে দেখে আসতে পেরেছি। তারপরেও অনেক বাধা তো থাকে, বাধা যখন থাকে সে বাধা অতিক্রম করে আমি এই জায়গায় আসা। তো ইনশাল্লাহ আমি যে কাজ করে যাচ্ছি, আমি চাই আমি জনগণের মাঝে থেকে, জনগণের কাতারে দাঁড়িয়ে অসহায়, দুঃখী, অনেক নির্যাতিত মহিলাদের পাশে আমি নির্বাচিত হওয়ার আগেও কাজ করেছি। এজন্যই আমাকে গ্রামগঞ্জে, আমাদের গ্রামের ভাষায় বলে গ্রামগঞ্জ, গ্রামের ইউনিয়ন ওয়ার্ডের যত মহিলারা আছে প্রায় 90%, মানে 90% মহিলারাই আমাকে অত্যন্ত ভালো জানে। মানে তাদের কাছে এতটাই জনপ্রিয়তা, মানে নিজে আর বলবো না, মানে গেলে এখন এই করোনা কালে যেমন যেহেতু আমি আসছি, আমি একটা কথা স্মরণ না করলেই নয়, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার জন্ম না হলে পেতাম না এই স্বাধীন বাংলাদেশ, পেতাম না এই স্বাধীন বাংলা কথা বলার জন্য অধিকার, পেতাম না যেহেতু যুদ্ধ 1971 সালে যে যুদ্ধ করেছিলেন নারী পুরুষ সমানে, যেহেতু নারীদেরও ভূমিকা ছিল সেই সময়। তো আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে যে আমরা আসছি সবাই কথা বলার জন্য, আলোচনা সবাই, তো সেই নারীদের আসলে মূল্যায়নটা আগে ছিল কম, এখন একটু আসছে, একটু দেখা যায়। যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনা নারী, বিরোধী দলীয় নেত্রীও নারী। তো করোনা কালে যে কাজগুলো করেছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তো যে ভূমিকাটা রেখেছে, আসলে বাংলাদেশের মানুষ আমি একটু একদম আপনার অভিজ্ঞতা জানতে চেয়েছিলাম যে আমরা বলছি নারী দা বস, এই বস হিসেবে মানার ক্ষেত্রে এই যে ডাকখোজের ব্যাপারে সম্বোধন, আপনাকে কি ডাকবেন? আপনাকে স্যার ডাকবেন, আপনাকে বস ডাকবেন, আপনাকে আপা ডাকবেন না ভাই ডাকবেন? এগুলো নিয়ে তো অনেক রকমের কনফিউশন হয়। নিশ্চয়ই আপনি আরো বেশি এইসবের সম্মুখীন হন, তাই কি? জি জি, ধন্যবাদ আপনাকে। আসলে জি, নারী যে বস, নারী তো বস, আসলে এটা আসলে কিছু কিছু মানুষ মেনে নিতে পারে না। কিছু পুরুষ যে নারী তো বস, হ্যাঁ, এটা মেনে নিতে পারে না। তো আমি চাই যে আসলে যেহেতু আমরা নারীরাও মানুষ, সবাই মানে যেমন আমরা কিন্তু মানুষের ভিতরে কোনো ভেদাভেদ নেই, সবাই আমরা মানুষ, আল্লাহর সৃষ্টি সবার উপরে মানুষ। তো সেই হিসেবে আমি জানি যে আমাদের যে নারীত্বতা, এটা যদি একটু সম্মানের দিকে দেখে সবাই মিলে সমাজে, তো সেই হিসাবে কিন্তু আমরা অনেকটা এগিয়ে যেতে পারবো। যেমন নারীদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী অনেকটা করেছে, যেমন উপজেলায় পর্যায়ে, ওয়ার্ড, ইউনিয়ন পর্যায়ে অনেক কাজ, অনেক সেলাই,
তারপরে মাতৃকালীন ভাতা, অনেক বয়স্ক ধন্যবাদ, ভাতা। অনেক ধন্যবাদ পিঙ্কি। আমি আবার শুনবো আপনার কাছে। আমাদের সঙ্গে শায়লা ফারজানা যুক্ত হয়েছেন, স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব, বিসিএস উইমেন নেটওয়ার্কের মহাসচিব শায়লা ফারজানা, নারী দ্য বস। এই বস হতে গিয়ে কি কি ঝামেলা হয়? পরীক্ষায় তো সব পরীক্ষায় পাশ হয়ে যান, কিন্তু সামাজিকভাবে যখন নাকি বস মানতে গিয়ে অফিস স্টাফ, অন্য যারা সাধারণ, তখন তাদের কেমন চাহনি, কেমন সম্বোধন, কি কনফিউশনের মধ্যে অনেক সময় পড়েছেন? আমি একটু অভিজ্ঞতার কথা শুনতে চাই। শায়লা ফারজানা, একটু আনমিউট করবেন। ধন্যবাদ। আজকে আমরা একটা তাৎপর্যপূর্ণ দিবসে আজকে এখানে সংযুক্ত হয়েছি। আমাদের সাথে মানবাধিকার কমিশনের মাননীয় চেয়ারম্যান স্যার আছেন এবং অন্যান্য ডিস্টিংগুইশড বসদের আমরা দেখতে পাচ্ছি। আজকে এই প্রোগ্রামে আমি প্রথমে সংযুক্ত হতে পারিনি, কারণ আন্তর্জাতিক নারী দিবসের একটি প্রোগ্রামে ছিলাম। সেখানে এই মাত্র আপনি যে প্রসঙ্গটি তুললেন সেটি আলোচনা করলেন। আমাদের প্রোগ্রামের প্রধান অতিথি ছিলেন পিএসসির মাননীয় চেয়ারম্যান। উনি ওনার অভিজ্ঞতার কথা বলেছেন, সেটি আমি বলি, তারপর আমার অভিজ্ঞতার কথা বলি। তার বলছিলেন যে কোনো একজন বেশ শিক্ষিত এক ভদ্রলোক একবার কোনো এক জেলা প্রশাসকের সঙ্গে দেখা করতে গিয়েছেন। উনি নারী জেলা প্রশাসক ছিলেন। তো উনি জেলা প্রশাসকের চেয়ারে নারীকে দেখে উনি পিছিয়ে আসছেন, বলেছেন ডিসি সাহেব কোথায়? আমি তো ডিসি সাহেবের সঙ্গে দেখা করতে আসছি। তাকে বোঝানো হয়েছে যে উনি এই জেলার ডিসি। আরেকটি গল্প হলো যে আমাদের বর্তমান খাদ্য সচিব স্যার যখন ডিসি ছিলেন, তখন ওনাকে একজন ফোন করেছে ডিসির সাথে কথা বলার জন্য। তো স্যার বলেছেন যে জি বলুন, বলে ডিসি সাহেবকে দেন। তো স্যার আমি জেলা প্রশাসক বলছি। তো এটি আসলে আমাদের দুজন সিনিয়র কর্মকর্তার অভিজ্ঞতা বললাম। আর আমাদের অভিজ্ঞতার কথা যদি বলি, আমি যখন জেলা প্রশাসক হিসেবে কাজ করছি বা পঞ্চগড়ে জেলা প্রশাসক কাজ করছে, আসলে তখন অনেকটা পথ তৈরি হয়ে গেছে, মাঠটা অনেকটা মসৃণ করে গেছেন। আজকে যিনি মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বা যাদের গল্প করলাম, সে সকল নারী কর্মকর্তারা আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি এই যে সম্প্রতি কমনওয়েলথ যে দেশ সমূহের যে সরকার প্রধানদের মধ্যে 3 জনের মধ্যে একজন অনুপ্রেরণাদায়ী নেতা হিসাবে স্বীকৃতি পেয়েছেন। এই আমাদের অনুপ্রেরণাদায়ী মাননীয় প্রধানমন্ত্রী, উনার কারণে আজকে কিন্তু মাঠে অনেক চমৎকার একটি পরিবেশ আছে যে নারীদের বস হিসাবে মেনে নেওয়ার একটা মানসিকতা অলরেডি তৈরি হয়েছে। তো আমরা এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি। আমার অভিজ্ঞতা খুবই ভালো, আমাকে কখনোই বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হয়নি, বরং আমরা সেবক হিসাবে, জেলা প্রশাসক নট বস, সেবক হিসাবে আমরা মানুষের কাছে যেতে পেরেছিলাম। যে কারণে আমি মনে করি আমার অভিজ্ঞতা যে আমরা বেশ ভালোভাবেই আমাদেরকে গ্রহণ করেছিল কি জনগণ, কি আমাদের জুনিয়র কর্মকর্তারা। এবং আপনারা জানেন যে আমরা যখন জেলা প্রশাসক হিসাবে বা অন্য ক্যাপাসিটিতে কাজ করি, উপজেলা নির্বাহী অফিসার, আমাদের কিন্তু একটা সমন্বয়ের কাজ করতে হয়, অন্যান্য ক্যাডার বা অন্যান্য ডিপার্টমেন্টের কর্মকর্তাদের নিয়ে কাজ করতে হয়। সেখানে নারী কর্মকর্তা একজন বস হিসেবে কিভাবে সমন্বয়টি করছেন, কিভাবে লিডারশিপ দিচ্ছেন, তার উপরে কিন্তু বসিংটা ডিপেন্ড করে। বসিং কিন্তু এই না যে তাকে শাসন করবে, তাকে আসলেই টিম লিডার হিসাবে, বস, আই থিঙ্ক বস ইজ এ টিম লিডার। টিম লিডার হিসেবে টিমের সকল মেম্বারকে গুরুত্ব দেয়া, কে কোন কাজটি করে তাকে দিয়ে সেই কাজটি করিয়ে নেওয়া। আমি মনে করি নারী কর্মকর্তাদের এই বসিং এর জায়গাগুলো স্পষ্ট হয়েছে এবং আমাদের নারী কর্মকর্তাদের দক্ষতা, সক্ষমতা অনেক কিছু বৃদ্ধি পেয়েছে পূর্বের তুলনায়। যে কারণে আমরা যে টিমের লিডার হিসাবে কাজ করছি, যে চেয়ারে বস হিসাবে কাজ করছি, আমরা মনে করছি বর্তমানে শুধুমাত্র সিভিল সার্ভিসে নয়, আমাদের এই মাত্র আমরা একজন উপজেলা চেয়ারম্যানের কথা শুনলাম, বা রাজনীতিতে যারা আসছে প্রত্যেকেই আমার কাছে মনে হয়েছে যে অত্যন্ত দক্ষতার সাথে আমরা এই বসিংটা, বসিং নট নেগেটিভ সেন্স, আমি মনে করি যে যেটা বললাম যে টিম লিডার হিসাবে কাজ করছি, একজন টিম লিডার হিসাবে কাজ করছি, টিমটাকে আমরা সুসংগঠিত ভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি। সেটি হতে পারে সেবামূলক কাজের ক্ষেত্রে, সেটি হতে পারে ডেভেলপমেন্ট কাজের ক্ষেত্রে, সেটি হতে পারে আইন শৃঙ্খলা রক্ষার কাজের ক্ষেত্রে। তা এই বসিং এর ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে আমাদের অভিজ্ঞতা খুবই ভালো এবং আমরা যে জায়গাগুলো, যেহেতু আপনার যারা পূর্বসূরি তারা
পথটা কেটে দিয়েছেন, পথটা তৈরি করে দিয়েছেন। পূর্বসূরিদের একজন আমাদের সঙ্গে আছেন, দ্য বস নাসিমা বেগম, তার আরেকটি অনুষ্ঠানে যোগ দেবার কথা। শেষ মন্তব্যটুকু আমি শুনে নেব এই নারী দ্য বস আলোচনায়। নাসিমা বেগম, আনমিউট করতে হবে আপা, আপা একটু আনমিউট করতে হবে। ধন্যবাদ। আমি যে কথাটা আমি বলতে চাই, যেটা শায়লা একটা কথা বলছে খুব চমৎকার, যে বড় জিনিসটা হচ্ছে কি, যে টিম বিল্ডিং, টিম লিডারশিপ কেমন নিচ্ছে। যে আমাকে স্যার বললে যে আমি খুব সফল একজন কর্মকর্তা হয়ে যাব, আর না বললে বিফল হব, সেরকম না। বড় যে বিষয়টা সেটা হলো যে মূল যে জায়গাটা, সেই জায়গাটা হলো যে আমি কিভাবে আমার দায়িত্ব সম্পাদন করতে পারছি। তো আমি মনে করি যে নারীদের যে সিনসিয়ারিটি আছে, নারীদের যে কর্মদক্ষতা আছে, এবং আজকে যে জায়গাটায় নারীরা তাদের অবস্থানে আসছে, কিন্তু এটা কিন্তু কারো দোয়া দাক্ষিণ্যে না, যে একজন যে পর্যায়ে যে আসছে। এবং এখানে আমি তো অবশ্যই মনে করি যে আজকের দিনে যেমন আমরা তো একটা অনুকূল, আমি মনে করি যে আমরা একটা অনুকূল পরিবেশে আছি, কিন্তু যারা নাকি সবচেয়ে কঠিন ভার্নারেবল জায়গা থেকে আসছে, আজকে স্বাধীনতা সংগ্রামের যে সময়টাতে যে ভার্নারেবল ঝুঁকি নিয়ে যে অঞ্জনা বালা বিশ্বাস যেভাবে দাঁড়িয়ে গেছেন, আজকে যেভাবে দৃষ্টি প্রতিবন্ধিতা সত্ত্বেও, যেটা মিফতাহুল জান্নাত হীরা, মিফতাহুল জান্নাত হীরা যেভাবে দাঁড়াইছেন, এবং আমি তো অবশ্যই সবচেয়ে বেশি সম্মানের সাথে যে নামটি উচ্চারণ করতে চাই, সেটা পিঙ্কি খাতুন, যে ট্রান্সজেন্ডারের প্রতিনিধি হয়ে সে তার জায়গাটা যে লড়াই করে জিতে গেছে, জনপ্রতিনিধিত্বর জায়গাটায় অর্জন করেছে। এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয়। হয়তো যে জায়গাটা মুন্নি এখানে দাঁড় করাতে চেয়েছে, দি বস নামকরণ দিয়ে, যে বস অ্যাডজাস্ট করলেই যে বসকে সম্মান করা হচ্ছে, এইরকম আমি এখন যে পর্যায়ে আছি এই পর্যায়ে আমি এটা মনে করছি না। আমি কিন্তু আমার আগের বক্তব্য বলছি যে একটা সময় আমরা রিয়েক্ট করতাম যে কেন বলে না। আসলে আমাদের তখন মনে হতো যে নারী পুরুষ সমতার যে বিষয়টা ছিল, সেটাই আমাদের মাথায় খুব মানে কাটার মতো বিত্ত, যে একটা ছেলেকে বলছে একটা মেয়েকে বলছে না, একই সমান সমান ঘটনা। তো সেই জায়গাটা থেকে আমরা কিন্তু মানে বের হয়ে আসতে পেরেছিলাম। এবং আজকে আমরা যত আসলে মানুষ বড় হয়, দায়িত্বের পরিধি বাড়ে, ততই মানুষের চিন্তা চেতনার প্রসার ঘটে, অনেক বেশি মানে পরিবর্তন হয়। যেমন এক একটা ডেজিগনেশনে এক একটা মানুষ এক এক ভাবে কাজ করে। যেমন আমি মাঠে ইউনো হিসাবে যেভাবে কাজ করেছি, আমি মন্ত্রণালয়ে বিভিন্ন ডেস্কে কাজ করতে গিয়ে একরকম কাজ করেছি, সচিব হিসাবে অন্যরকম দায়িত্ব পালন করেছি। এখন মানবাধিকার কমিশনের জায়গায় এসে আমি কিন্তু সম্পূর্ণই চিন্তাধারাটা একদম বদলে গেছি, যে না, আমরা আসলে সবাই মানুষের অধিকার সুরক্ষার জন্য কাজ করি। আর নারীর অধিকার হলো সবচেয়ে, আমি মনে করি যে গুরুত্বপূর্ণ একটা মানে সবচেয়ে বড় মানবাধিকারের একটা জায়গা। কারণ নারী মর্যাদাশীল হলে, নারীকে যদি সঠিকভাবে আমরা মূল্যায়ন করি, এই নারী কিন্তু মা, নারী আপনার যে স্ত্রী বলেন, বন্ধু বলেন, বোন বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে সে একটা পরিবারকে যে পরিচালিত করে, সেই জায়গাটা কিন্তু নারী ঘরে বাইরে দুইটা জায়গায় সমান তালে দায়িত্ব পালন করে। সুতরাং নারীর যে অবদান, সেই নারীর মর্যাদা, আমাদের সবচেয়ে বড় যে জায়গাটা, সেটা হলো নারীকে মূল্যায়িত করতে হবে, নারীর সঠিক মর্যাদা দিতে হবে। সেটা পরিবারে এবং কর্মস্থলে দুইটি জায়গাতেই সমান তালে তার মর্যাদাটাকে স্বীকার করে নিতে হবে। এইটাই হলো সবচেয়ে বড় বিষয়, যে মর্যাদার সাথে আপনি তাকে রেসপেক্ট করেন। আমরা দেখি সারাদিন ঘর গৃহস্থালির কাজ করে, কিন্তু দিন শেষে কি হয়, একটা মেয়েকে আমরা দেখি যে বিয়ে করে আনা হয় যেন একেবারে বাধা কাজের বুয়া হিসেবে, এর আর এই দিন ভর কাজের থেকে বিস্তার নাই। কিন্তু তাকে একটু প্রশংসা সূচক শব্দ মানে বলতে খুবই কার্যকর। এই জায়গাটাতেই হইলো প্রশ্ন, যে এই জায়গাটা কেন হবে, এই জায়গাটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আর আমরা দেখছি যে এত উন্নয়নের পাশাপাশি কিন্তু আমরা নারীর প্রতি সহিংসতা বন্ধ হতে দেখছি না। এই জায়গাটাও আমাদের আরো অনেক বেশি সোচ্চার ভূমিকা পালন করতে হবে।
আমি মনে করি এখানে এখন মাঠের ঘাটে যারা আছেন, যেমন সাবিনা আছে, শাইলা পারজানা আছে, একটা গুরুত্বপূর্ণ জায়গায় স্থানীয় সরকার মন্ত্রণালয়, তারা কিন্তু এই যে এগুলোকে ছড়িয়ে দিতে পারে যে না, এই সচেতনতার জন্য তাদের এখন, এবং বিশেষ করে যারা নেটওয়ার্ক, বিজনেস উমেন নেটওয়ার্কের সাথে জড়িত, আমি তাদের মাধ্যমে বলতে চাই যে এই জায়গাগুলোকে আরো বড় করে, যেন আমাদেরকে কেমন অবস্থায় কি ছিলাম না ছিলাম এর চেয়ে বড় হলো নারীর প্রতি সহিংসতা বন্ধে পুরুষদেরকে এগিয়ে আসা আহ্বান জানাতে হবে, সোচ্চার হতে হবে সবাইকে একযোগে, এবং বিশেষ করে পারিবারিক সহিংসতা এবং ধর্ষণের মতো যে জঘন্যতম ঘটনাগুলো ঘটছে সেগুলো যেন না ঘটে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, এই স্বাধীনতার 50 বছরের পরে এসেও আমরা আর পেছনে ফিরে যেতে চাই না, আমরা শুধুই সামনে এগিয়ে যাব, এটাই হোক আমাদের লক্ষ্য, আমাদের এগিয়ে যাওয়া। অনেক ধন্যবাদ। একটা বিরতিতে যাব, বিরতির পর অনেকক্ষণ আয়েশা সিদ্দিকা চুপ করে বসে আছে। আয়েশা সিদ্দিকার লড়াইয়ের গল্প ছোট্ট করে শুনবো। একটা ছোট্ট বিরতি, নারী দা বসে। নারী দা বস এই আয়োজনের একেবারে শেষ ভাগে আমরা আয়েশা সিদ্দিকার কথা শুনতে চাই। আয়েশার লড়াইটা একটু আগে শুরুতে আমি বলেছিলাম, যেভাবে আয়েশাকে পরিচয় করিয়ে দিয়েছি, কাজী হওয়া মানে মহিলাদের কাজী হওয়ার ক্ষেত্রে এক ধরনের বাধা ছিল, সেই জায়গায় তিনি রিট করেছেন। কোথায় আছে এখন এই লড়াই আয়েশা? আসসালামু আলাইকুম। আমি প্রথমে নারী দিবসের উপলক্ষে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। তো আজ এই নারী দিবসে নারী দিবস অনুষ্ঠানে উপস্থিত হতে পারে নিজেকে খুব ধন্য মনে করছি। তো আমার আগামী 4 এপ্রিল আমার মামলাটির শুনানি আছে। তো আসলে আমি তো স্বাধীনতা দেখিনি, আমি ইতিহাসে পড়েছি, জেনেছি। তো নারীরা অনেক এগিয়ে গেছে সবখানেই। তো আমার মনে হলো যে আমি একজন নারী হিসাবে মাদ্রাসায় যেহেতু পড়াশোনা করছি, আমার খুব অল্প বয়সেই বিয়ে হয়েছে, বিয়ের পরেও আমি পড়াশোনা চালিয়ে গেছি। আমার মনে হলো যে মাদ্রাসায় পড়া নারীরা পিছিয়ে আছে, সব জায়গাতেই পিছিয়ে আছে, তারা শুধু শিক্ষকতা পেশা ছাড়া আর অন্য কোথাও আসতে পারে না। তো দেখলাম এই নারীদের জন্য আমি যদি কিছু একটা করতে পারি। তো হঠাৎ 2012 সালে 1 এপ্রিল যে বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে, তো এখানে নারী পুরুষ উল্লেখ ছিল না, নিকা রেজিস্টার নেওয়া হবে। তো দেখলাম, একটা সুযোগ পেলাম যে মাদ্রাসায় পড়া নারীদের জন্য কিছু করতে পারবো, করতে পারি, যেহেতু এখানে উল্লেখ নাই যে শুধু পুরুষে হতে পারবে, নারীরা হতে পারবে না। সব ক্ষেত্রেই নারীরা আছে, কিন্তু রেজিস্টারে কেন নারী নাই? হ্যাঁ, তা আমার মনে হলো যে এখানে যে যোগ্যতাগুলো চেয়েছে আমার সব যোগ্যতাই আছে, তাহলে আমি কেন করতেছি না বা করব না? তো এখান থেকে আমি উৎসাহ পাইলাম যে মাদ্রাসায় পড়া নারীদের জন্য কিছু একটা করব। তো আবেদন করলাম, তারা আমাকে সুযোগ দিল, প্যানেলটি প্রস্তুত করলো, পরে ল মিনিস্ট্রিতে পাঠালো। তো ল মিনিস্ট্রিতে পাঠানোর পর তারা নারী বলে আমাকে বাদ দিয়ে দিল। এতে আমাকে খুব খারাপ লাগলো, খুব কষ্ট পেলাম আমি, যে আমি একজন নারী, নারীদের জন্য আমি কিছু করতে চাইলাম, কিন্তু
পারতেছি না, তারা আবারও নারী বলে পিছিয়ে রাখতেছে। তো দেখি আরেকটু চেষ্টা করি, হ্যাঁ সেখান থেকে আমি হ্যাঁ আপনি চেষ্টাটা রিট করেছেন এবং রিটটা এখন শুনানি বোধহয় আগামী 4 তারিখে সেটা আছে। এবং আমরা আয়েশার এই লড়াইয়ের গল্প জানি, এর আগেও আয়েশা আমাদের অনুষ্ঠান, জি আমরা চাই আয়েশা একেবারে পূর্ণাঙ্গ বিজয় ছিনিয়ে এনে আবারও আমাদের সঙ্গে সামিল হবে। ডক্টর মোসাম্মদ নাজমানারা খানম আমাদের সঙ্গে এই বিষয়টা নিয়ে কথা বলেছিলেন, তিনি একটি অনুষ্ঠানে যুক্ত ছিলেন, তার আগে একটু রেকর্ড করে বলেছেন নারী দ্য বস বা এই সম্বোধন যেগুলো নিয়ে তিনি তার যে ব্যক্তিগত অভিজ্ঞতা সেখান থেকে খানিকটা দেখাতে চাই। একদমই সময় নাই। আমরা ডক্টর মোসাম্মদ নাজমানারা খানম, খাদ্য মন্ত্রণালয়ের সচিব এবং বিসিএস উইমেন নেটওয়ার্কের সভাপতি, তিনি আমাদের একটা ছোট্ট রেকর্ড করে পাঠিয়েছেন, একটু দেখে নেই। দি বস, নারী দা বস। আচ্ছা শোনেন, এটি শিরোনাম নিয়ে বলার বিষয় হচ্ছে যে এটি আমাদের জন্য সৌভাগ্য যে এরকম একটা শিরোনাম আমরা হতে পেরেছি, আমরা নারীরা, তাই না? আজকের এই আন্তর্জাতিক নারী দিবসে এটা আমার মনে হয় নারীদের জন্য একটা সৌভাগ্য যে আপনারা এরকম একটি শিরোনাম নিয়ে কথা বলছেন যে নারীরা এখন বস হচ্ছে। একটা সময় কিন্তু এটা কল্পনা করতো না কেউ। আমাদের বাংলাদেশের এই 64 জেলার, মানে আমি যদি 68,000 গ্রাম বলি, কোথাও কিন্তু এই ধরনের ভূত দেখার মতো নারী দেখলে বলবে নারী অফিসার হয় নাকি, বা নারী পুলিশ হয় নাকি, নারী মানে প্রশাসক হয় নাকি, এই ধরনের কথা বলার কিন্তু লোক নাই। এটা আমাদের একটা বিরাট ভালো অভিজ্ঞতা। বিভিন্ন পর্যায়ে যে সমস্ত আমাদের কর্মকর্তা কর্মচারী আছে তারা কিন্তু এই বিভ্রান্তিতে আছে। তারা মানে যদি নারী বস হয় বা নারী যদি একজন প্রশাসক হন বা কোন একটা অফিসে যদি তারা যেয়ে দেখেন যে ওই চেয়ারে নারী বসে আছেন, তখন তারা প্রথম একটা কিন্তু বিভ্রান্তি থাকেন যে কি বলবো, কি বলে অ্যাড্রেস করবো, যে স্যার বলবো নাকি ম্যাডাম বলবো নাকি আপা বলবো, এই বিভ্রান্তি আছে এবং এটি নিয়ে আমরা চলছি। আমাদের এই সব ধরনেরই মানে কি বলবো যে অ্যাড্রেসিং এর অভিজ্ঞতা আছে, যে আমরা শুনে থাকি। শ্রদ্ধাবোধ থাকে বা একটি মানে সম্মানের জায়গায় আপনাকে রাখে, তাহলে আপনি কিন্তু কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং উনিও কিন্তু অনেক বেফাস কথা বা অনেক কিছু আপনাকে বলতে পারবে না। মানে এই একটা মানে ডিসিপ্লিন রাখার জন্য আমি মনে করি যে আমাদেরকে স্যার অ্যাড্রেস করাটাই ভালো। তাহলে কিন্তু একটা মানে জায়গাটা একটা সুদৃঢ় হয় যে আমি আমার কর্মক্ষেত্রে মানে আমার লিমিটটা আমি কিন্তু সে বুঝবে যে কতটুকু তার সাথে আমি। অসাধারণ আমরা যেখানে ছিলাম নারী দ্য বস। সুতরাং এই শ্রদ্ধাবোধের জায়গাটা, কাজটা যাতে ঠিকঠাক করে প্রফেশনালি হয়, সেক্ষেত্রে একটা ছোট্ট সম্বোধন, এতে কোনো জেন্ডার ডিসক্রিমিনেশনের কোনো ব্যাপার নিয়ে নিশ্চয়ই কেউ ডিবেট করবেন না। একেবারে অনুষ্ঠানের শেষে সাবিনা পা 30 সেকেন্ড এক লাইন বলতে পারবেন, তারপরে শায়লা 30 সেকেন্ড বলতে পারবেন। আর 2 অতিথি আছেন, হ্যাঁ উনি হাত তুলছেন, অঞ্জনা বালা 1 মিনিটও বলা যাবে না কিন্তু সময় শেষ। আমি জি ডক্টর সাবিনা। জি, আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মনির সাহা। আমি 30 সেকেন্ডের মধ্যে বলার চেষ্টা করছি। আসলে বস শব্দটা এটা আসলে আমরা বিভিন্ন ডাইমেনশন থেকে দেখার চেষ্টা করতে পারি। আমরা এই যে আজকে যে বলছি যে করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব, এই স্লোগান থেকে যদি আমরা দেখি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিভাবে করোনা মোকাবেলা করলেন, একটি বড় রাষ্ট্রকে তিনি কিভাবে সেভ করছেন, এটা যদি আমরা দেখি, এবং এমনকি যে টিকা প্রদান সেটাও আপনারা দেখেন যে একজন নারী নার্স ভেরোলিনার কস্তা, তাই না, তিনি কিন্তু প্রথম টিকাটি মানে সাহসটি দেখালেন। আমরা যারা জেলা প্রশাসনে কাজ করছি, যেমন আমি পঞ্চগড়ের কথা বলতে পারি যে আমি এখানে প্রথম টিকাটি কিন্তু আমি নিয়েছি। তো এরকম ভাবে আমাদের মাঠ পর্যায়ে পুলিশ, ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী যারাই কাজ করছেন না কেন, সবার ভেতরে কিন্তু নারী কর্মী আছে। তো আসলে কে বস বা কে টিম মেম্বার, আমরা আসলে হ্যাটস অফ টু দোজ বসেস, এবং এই স্যারদের প্রতি আমাদের অনেক অনেক কৃতজ্ঞতা, থ্যাংক ইউ, ভালোবাসা। আজকে নারী দিবস বা নারী দিবস, এই নারী দিবসে আজকে হ্যাটস অফ, আমাদের শ্রদ্ধা, ভালোবাসা। শায়লা ফারজানা, আর বেশি সময় দেওয়া যাচ্ছে না, 1 লাইন কি কিছু বলবেন? আমি আনমিউট করতে হবে, 1 লাইন আমাকে অঞ্জনা দিদি কিছু একটা বলবেন, সেটা দিয়ে শেষ করব।
বস হিসাবে আমরা যে চেয়ারটিতে বসি সেই পদের মর্যাদা এবং যিনি বস হিসাবে বসেন তার ব্যক্তিত্ব, এই দুটিকে যদি আমরা ব্লেন্ড করতে না পারি তাহলে বস নামক যে পদটি সেই পদের মর্যাদাও থাকবে না, এবং এই ব্যক্তি যিনি বস হিসাবে বসবেন তার ব্যক্তিত্ব দিয়ে ওই পদের মর্যাদাটিকে উজ্জ্বল করতে পারবে না। এজন্য আমি মনে করি ওনাকেই বস হিসাবে বসাইতে হবে যিনি ওই বসের মর্যাদাটা। কিন্তু আমি বিশ্বাস করি আমাদের নারীরা নিজের যোগ্যতায় এই বসের চেয়ারটিতে বসেছেন এবং তারা সকলে আমাদের শ্রদ্ধা পাওয়ার, ভালোবাসা পাওয়ার যোগ্য। তারা আমাদের স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, আমরা পারি। অঞ্জনা বালা বিশ্বাস, শেষ লাইন, একদম আপনার লাইন দিয়ে শেষ করব, কি বলবেন? আমি প্রথমত দুঃখ করেই বলতে চাই, আমাদের স্বাধীনতা যুদ্ধের পরে 50 বছর পূর্তি যাচ্ছে, কিন্তু আমি এখনো পর্যন্ত বাংলাদেশ সরকারের কাছ থেকে কোনো স্বীকৃতি লাভ করতে পারি নাই। এই একটা আমার অভিব্যক্তি বা মনোবেদনা। আর একটা হলো, আজকে আমি খুলনার মেয়ে হয়েও বিভিন্ন সংবাদ মাধ্যম যেটা প্রচার করছে যে আমি নড়াইলের মেয়ে। মূলত আমি নড়াইল ভিক্টোরিয়া কলেজে পড়েছি, কিন্তু বাড়িতে সেই ভুলটা আমরা সংশোধন করে দিলাম। যারা এটি নিউজ দেখছেন তারা একটু সংশোধন করে নেবেন। অঞ্জনা বালা বিশ্বাস খুলনার মেয়ে, খুলনার গর্বিত সন্তান। তিনি 38 বছর প্রধান শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন করেছেন। 71-এ নির্যাতিত হয়েছেন, দাঁড়িয়ে থেকেছেন এই তুমুল ঝড়ের মধ্যে, এবং তিনি এই শিক্ষা এবং সমাজ উন্নয়নে বিশেষ অবদানের জন্য আজকে এই পুরস্কার, তো জয়িতা পুরস্কার, এটাও তো সরকারের একটি পুরস্কার। মাননীয় প্রধানমন্ত্রী আপনাদেরকে পুরস্কৃত করেছে। আমার মনে হয় নারী দ্য বস, আপনি আমাদের সকলের শ্রদ্ধার জন্য, আর আমাদের মিফতাহুল জান্নাত সহ অন্য যারা পুরস্কৃত হয়েছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা। সকল বস, সকল নারীদের যারা যার যার জায়গায় যাদের যোগ্যতা দিয়ে আলোকিত করছেন, তাদের দায়িত্ব পালন করছেন, সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে অনুষ্ঠান শেষ করি। নারী দ্য বস।